সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। আজকে আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো। তোমরা ভালো থাকো, এই শুভকামনা আমাদের সবসময় তোমাদের সাথে থাকছে। উচ্চ মাধ্যমিক শ্রেণীর অনলাইন ক্লাসের এই পর্যায়ে আমি আজকে হাজির হয়েছি তোমাদের সামনে উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে অধ্যায়টা রয়েছে তার নির্ণায়ক নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জেনেছো এর মধ্যে আমরা নির্ণায়কের উপরে কিন্তু এর আগে দুটো ক্লাস করেছি। সেই দুটো ক্লাসে আমরা নির্ণায়কের অনুরাশি, সহগুণক, নির্ণায়কের বিভিন্ন ধর্মাবলী ইত্যাদি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা তোমাদের সামনে করেছি এবং এক দুটো প্রবলেমও আমরা সলভ করেছি নির্ণায়ক সম্পর্কিত। তো আজকে আমরা নির্ণায়কের একটা প্রয়োগে যাব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যেরকম গুরুত্বপূর্ণ আমাদের জন্য জানার জন্য প্রয়োজন, তেমনি আমাদের পরীক্ষার জন্য এই জিনিসটা আমাদের খুব দরকারি। জিনিসটা বেশ সহজ, তোমরা একটু মনোযোগী হলে সহজে অনুধাবন করতে পারবে। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে রেডি আছো, কারণ ম্যাথমেটিক্স ক্লাস করতে গেলে আমাদের খাতা কলম লাগবেই এবং আমাদেরকে ফুল মনোযোগী হতে হবে। তো আমরা শুরু করে দিচ্ছি। তাহলে আমরা যেই টপিকটা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্রেমারের নিয়ম। আমরা এটাকে বলি ক্রেমার্স রুল। আমি বোর্ডে যাচ্ছি। ক্রেমার্স ল বা ক্রেমারের নিয়মও আমরা বলতে পারি। ক্রেমারের নিয়ম আমরা ইংলিশে এটাকে বলে থাকি হলো ক্রেমার্স রুল। ক্রেমার্স রুল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এই ক্রেমার্স রুল নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই। আমরা ইংরেজি শব্দটা মুছে দিই, আমরা বাংলাটা নিয়ে কথা বলছি। ক্রেমার্স রুল, কেন ক্রেমার্স একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন, তার নাম অনুসারে আমরা রুলটাকে নাম দিয়েছি। এখন আমরা বলেছি যে নির্ণায়কের প্রয়োগ শিখবো। প্রয়োগটা আমরা কিভাবে করব। আমরা সাধারণত সমীকরণের সমাধান করা শিখেছি নিচে ক্লাসগুলোতে। সেটা বিশেষ করে একঘাত বিশিষ্ট সমীকরণ যেগুলো আমাদের ছিল, আমরা সেই সমীকরণগুলো সমাধান তোমরা শিখে আসছো। এটা একটা চলক থাকতে পারে, দুইটা চলক থাকতে পারে, তিনটা চলক থাকতে পারে। এই ধরনের সমীকরণগুলো আমরা সমাধান করে এসেছি। যেমন আমি যদি এভাবে বলি, একটা সমীকরণকে আমি যদি বলি a1x, সাপোজ a1x b1y ইকুয়ালস টু c1। আরেকটা সমীকরণকে আমি বলছি a2x b2y ইকুয়াল টু c2। এই দুইটা সমীকরণ, এখানে আননোন ভ্যারিয়েবল হচ্ছে বা অজানা রাশি হচ্ছে, চলক হচ্ছে x এবং y, এবং আমাদের দুটো সমীকরণ দেওয়া আছে। আমরা এই দুটো সমীকরণকে সমাধান করতে যাচ্ছি। এই দুটো সমীকরণের একটা নাম রয়েছে, আমি নামটাকে বলছি। এই ধরনের সমীকরণকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ। যদি আননোন ভ্যারিয়েবলের পাওয়ারগুলো যদি 1 থাকে তাহলে সেই সমীকরণকে বলা হয় রৈখিক সমীকরণ বা ইংলিশে আমরা বলি লিনিয়ার ইকুয়েশন। তাহলে এখানে a1x b1y ইকুয়াল টু c1, এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমি এভাবেও লিখতে পারি a1x b1y মাইনাস c1 ইকুয়ালস টু 0। দ্বিতীয় যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণটাকে আমি লিখতে পারছি a2x b2y মাইনাস c2 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো সমীকরণ প্রত্যেকটাই হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। আমরা এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করতে চাচ্ছি। এখন এই দুটো সমীকরণকে সমাধান করার জন্য আমরা ক্রেমারের সূত্রের প্রয়োগটা জানতে চাচ্ছি। ক্রেমারের সূত্রটা কি বা রুলসটা কি, তার আগে একটু বলে নিচ্ছি। এই দুটো সমীকরণকে আমরা বলি সমীকরণ জোট, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস মানে কি? যদি একাধিক লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ
থাকে, যেমন এখানে দুইটা লিনিয়ার ইকুয়েশন রয়েছে, এই দুইটা লিনিয়ার ইকুয়েশনসকে আমরা বলছি হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস অথবা সমীকরণ জোট। তার মানে একাধিক লিনিয়ার ইকুয়েশনকে নিয়েই হচ্ছে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আর সমীকরণ জোট। আমরা এই ক্রেমারের নিয়মে আমরা এই সমীকরণ জোটের সমাধান শিখব। আপাতদৃষ্টি তোমাদের কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারগুলো তো আমরা অনেক আগেই শিখে আসছি, এখন আমরা কেন এগুলো আলোচনা করছি। আমরা আসলে ক্রেমারের সূত্রটা এস্টাবলিশ করতে যাচ্ছি এবং সেখান থেকে আমরা এই সূত্রটা প্রয়োগ করে একটা প্রবলেম সলভ করব। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। তো শিক্ষার্থীরা, যদি আমরা এই দুইটা সমীকরণকে সমাধান নর্মালি করতে চাই তাহলে আমরা কি করি? আমরা হয় অপনয়ন পদ্ধতি করি অথবা আমরা আর্গুণন পদ্ধতি করি, যে কোনো একটা পদ্ধতি প্রয়োগ করে আমরা এই সমীকরণ জোটকে সমাধান করতে পারি। তা আমি যদি এই দুইটা থেকে আমি আর্গুণন করতে চাই তাহলে আমি এখান থেকে লিখতে পারবো হলো এক্স ডিভাইডেড বাই, তোমরা নিশ্চয়ই জানো এটা তোমাদের পরিচিত জিনিস, মাইনাস b1c2 মাইনাস b1c2 মাইনাস এক্স যখন আমি নিচ্ছি b1c2 b1 প্লাস মাইনাসে মাইনাস c2 আর মাইনাস মাইনাসে প্লাস, এখানে হয়ে যাবে আমার b2c1। আমরা আর্গুণন করছি, যেটাকে আমরা করি। ঠিক যদি আমরা ওয়াইকে বের করতে চাই, ওয়াইকে যদি বের করতে চাই, আমরা জানি ওয়াইকে যখন আমরা বের করতে চাই তখন আমরা ওয়াইয়েরটাকে আগে নিয়ে আসি, তার মানে এইভাবে আসি, আমরা এইভাবে আমরা আসি। এক্স এর ক্ষেত্রে আমরা যাচ্ছি হলো এভাবে উপর থেকে নিচের দিকে, আর ওয়াইয়ের ক্ষেত্রে আমরা আসবো এভাবে। দ্যাট মিনস মাইনাস a2c1, ওয়াইকে যখন আমরা নিতে যাচ্ছি a2c1 মাইনাস মাইনাসে প্লাস a1c2। দেন আমরা কনস্ট্যান্ট টার্মের জন্য আমরা 1 নিয়ে থাকি, 1 যখন নিব তাহলে আমরা পাচ্ছি হলো a1b2 মাইনাস a2b1। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে আমি যদি এটা ইকুয়ালস টু এটা ধরি তাহলে আমি এখান থেকে সরাসরি x ইকুয়ালস টু লিখতে পারছি, সরাসরি x ইকুয়ালস টু লিখতে পারছি মাইনাস b1c2 b2c1 ডিভাইডেড বাই a1b2 মাইনাস a2b1। আমি যদি প্রথম রাশিটা আর শেষ রাশিটাকে নেই তাহলে আমি এখান থেকে x কে বের করতে পারছি। ঠিক একই ক্ষেত্রে আমি যদি y কে বের করতে চাই, y কে যদি বের করতে চাই তাহলে উপরে হবে মাইনাস a2c1 প্লাস a1c2 ডিভাইডেড বাই a1b2 মাইনাস a1b2 মাইনাস a2b1। এখানে আমাদের a1 b1 c1 অল আর রিয়েল নাম্বারস। আমি যদি মানগুলোকে বসিয়ে দিই তাহলে আমি এখান থেকে x এবং y এর মান পেয়ে যাব। এটা আমরা জানি, এটা আমাদের শেখানো আজকে আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে এখানে এই যে দুইটা সমীকরণ রয়েছে, একটা সমীকরণ আর আরেকটা সমীকরণ, আমরা বলেছিলাম এই সমীকরণ দুটোকে আমরা বলছি হলো সমীকরণ জোট। আমরা যদি এই দুটো সমীকরণ থেকে x এবং y এর সহগ নিয়ে, সহগ তোমরা চিনো, x এবং y এর সহগ নিয়ে কোনো নির্ণায়ক তৈরি করি, x এবং y এর সহগ নিয়ে কোনো নির্ণায়ক তৈরি করি এবং সেই নির্ণায়কটাকে যদি আমি একটা ডেল্টা দিয়ে প্রকাশ করি, x এবং y এর সহগ নিয়ে যদি নির্ণায়ক তৈরি করি তাহলে আমি কি পাচ্ছি? সেই ডেল্টাটা হচ্ছে হলো দেখো a1 b1 a1 b1। আমি একটু ডান পাশে লেখাটাকে দেখাতে চাই, তাহলে এখানে আমার আবার লিখতে হবে না, আমি একটু এ পাশে লিখছি। তোমরা দেখো এখানে আমি যদি আবার বলছি x এবং y এর সহগ নিয়ে আমি একটা ডিটারমিনেন্ট তৈরি করব, সেই ডিটারমিনেন্টটাকে আমি নাম দিচ্ছি হলো ডেল্টা। তাহলে কি হবে? a1 b1 a2 b2। আমরা এটাকে যদি বিস্তার করি a1 b2 মাইনাস a2 b1, সে বিস্তার করি, যেমন এটাকে আমি ডেল্টা দিয়ে নির্দেশ করেছি। x এবং y এর সহগ নিয়ে যে নির্ণায়কটা পেয়েছি সেই নির্ণায়কটাকে আমি ডেল্টা বলেছি। আমি আরেকটা কাজ করতে চাই, আমি ডেল্টা x লিখব,
ডেল্টা এক্স অথবা আমরা ডিএক্সও লিখে থাকি এটাকে। ডেল্টা এক্স হচ্ছে হলো এক্সকে বাদ দিয়ে দিব, এক্সকে বাদ দিয়ে এক্সের জায়গায় আমি ধ্রুবক পদগুলোকে নিয়ে আসব, এক্সের জায়গায় আমি ধ্রুবক পদগুলোকে নিয়ে আসব। তার মানে ধ্রুবক পদ হলো আমার C1 C2 C1 C2, আর ওয়াই এর জায়গায় ওয়াই এর সহগটাই থাকবে। যদি আমি এটাকে বিস্তার করি তাহলে হবে B2 C1 মাইনাস B1 C2। আবার বলছি, এক্সকে বাদ দিয়ে এক্সের জায়গায় ধ্রুবক পদ আসছে। যেমন আমি এখানে এক্স এবং ওয়াই এর সহগুণে নির্ণায়ক তৈরি করেছি, এখানে আমি নির্ণায়ক তৈরি করছি হলো ধ্রুবক পদ ও ওয়াই এর সহগুণে নির্ণায়ক তৈরি করছি। ধ্রুবক পদ হচ্ছে C1 C2 আর ওয়াই এর সহগ হচ্ছে B1 B2। তাহলে সেই নির্ণায়কটা হচ্ছে হলো B2 C1 মাইনাস B1 C2। আরেকটা নির্ণায়ক আমি তৈরি করব, সেটাকে আমি বলছি হলো ডেল্টা ওয়াই বা ডিওয়াইও আমরা বলতে পারি ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াইটা কি? ডেল্টা ওয়াইটা হচ্ছে হলো আমি ওয়াইকে বাদ দিব, এক্স এর সহগ হলো A1 A2, আর ওয়াইকে বাদ দিয়ে ওয়াই এর জায়গায় আমি ধ্রুবক পদগুলোকে নিয়ে আসবো। ধ্রুবকগুলো কি কি রয়েছে বা রাশিগুলো কি কি রয়েছে? C1 C2 C1 C2 A1 A2 C1 C2। যখন ডেল্টা ওয়াই বের করছি তখন ওয়াই এর সহগগুলো বাদ যাবে, যখন ডেল্টা এক্স বের করছি তখন এক্স এর সহগগুলো বাদ যাবে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে হলো A1 C2 মাইনাস A2 C1। শিক্ষার্থীরা, আমরা একটু আবার আগের জায়গায় ফেরত আসছি, তাহলে এখানে আমাদের কি হচ্ছে? আমি এটাকে লিখতে পারি B2 C1 মাইনাস B1 C2, B2 C1 মাইনাস B1 C2। এটাকে আমি যদি এখানে বসিয়ে দিই, এটার পরিবর্তে ডেল্টা এক্স বাই ডেল্টা, ঠিক এখানে যদি আমি বসিয়ে দেই, কারণ A1 B2 A2 B1 ইকুয়ালস টু ডেল্টা, A1 B2 মাইনাস A2 B1 ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা। ঠিক একইভাবে A1 C2 মাইনাস A2 C1, A1 C2 মাইনাস A2 C1 আমি আবার লিখলাম না, একই তো জিনিস। তাহলে এখানে আমি এটাকে লিখতে পারছি হলো ডেল্টা ওয়াই বাই ডেল্টা। তাহলে কি হলো? এগুলো অ্যাকচুয়ালি এক্স এর সমীকরণ তো এটা, এখান থেকে কিন্তু আমি এক্স এর মানটা পেয়ে যাচ্ছি। এই রাশিটাকে যদি আমি সরলীকরণ করি তাহলে আমি এই রাশিটা থেকে এক্স এর মান পেয়ে যাচ্ছি, আর যখন এই রাশিটাকে সরলীকরণ করব তখন আমি এখান থেকে ওয়াই এর মান পেয়ে যাচ্ছি। তার মানে এইটাকে আমি আলগুণন প্রক্রিয়ার মাধ্যমে মানটাকে বের করেছি, আর এখানে আমি এই ডেল্টা এক্স বাই ডেল্টা অথবা ডেল্টা ওয়াই বাই ডেল্টা করলে পরে আমি এখান থেকে এক্স এবং ওয়াই এর মানটা পেয়ে যাচ্ছি। এই যে এক্স এর মান বের করার সরাসরি ডেল্টা এক্স বাই ডেল্টা, ওয়াই এর মান বের করার সরাসরি ডেল্টা ওয়াই বাই ডেল্টা, এই রুলটাকেই ক্রেমার বলেছে যে এইভাবে এটাকে সমাধান করা যাবে। এটা হলো দুই চলকের জন্য, অর্থাৎ এক্স এবং ওয়াই ভ্যারিয়েবল বিশিষ্ট যদি কোনো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে হয় তাহলে আমরা ডেল্টা এক্স বাই ডেল্টা, ডেল্টা ওয়াই বাই ডেল্টা লিখতে পারবো। তবে শিক্ষার্থী এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে হলো ডেল্টা এর মানটা কোনোভাবেই জিরো হওয়া যাবে না। আই মিন এই ডেল্টা যেটা আমরা পেয়েছি এখানে, এই ডেল্টাটা ইট ইজ নট ইকুয়াল টু জিরো, দিস ইজ নট ইকুয়াল টু জিরো। এই ডেল্টা এর মানটা জিরো হতে পারবে না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডেল্টা এর মানটা জিরো হলে প্রবলেমটা কোথায়। ডেল্টার মানটা যদি জিরো হয়, ডেল্টা এক্সকে যদি আমি ডেল্টা দিয়ে ভাগ করি তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে কিন্তু ভ্যালুটাকে বের করতে পারবো না, ডেল্টা ওয়াই এর মানও বের করতে পারবো না। তাহলে আমরা কি সিদ্ধান্ত নেব? আমরা কি সিদ্ধান্ত নিব যে এই সমীকরণ যদি কোনো সমাধান নেই? নট নেসেসারি। সেটাও হতে পারে যে এই সমীকরণ থাকলেই যে সমাধান থাকবে এটা কিন্তু ঠিক না, সমাধান নাও থাকতে পারে। আবার একাধিক একাধিক সমাধান থাকতে পারে, মোর দেন ওয়ান সলিউশন থাকতে পারে। আমরা যেটাকে বলি, আমরা লিনিয়ার অ্যালজেব্রাতে এগুলোকে বিস্তারিত পড়িয়ে থাকি, সেখানে আমাদের একাধিক সমাধানও থাকতে পারে। তাহলে ডেল্টা ইকুয়াল টু যদি জিরো হয়, মূল কথা যেটা, ডেল্টা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা কিন্তু এই ক্রেমারের নিয়মের মাধ্যমে আমরা সমীকরণ জোটকে সমাধান করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে অন্য যে পদ্ধতি রয়েছে সেই কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করা যায়, বা আরও অনেক পদ্ধতি রয়েছে, যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তো
এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট প্রবলেমের জন্য ক্রেমারের সূত্র। এখন আমরা তিন চলক বিশিষ্ট সমীকরণ যেগুলো রয়েছে সেই সমস্ত সমীকরণগুলো সমাধান করার জন্য আমরা ক্রেমারের সূত্র প্রয়োগ করব এবং আমরা তিন চলক বিশিষ্ট সমীকরণকে সমাধান করার জন্য আমরা একটা প্রবলেম তোমাদের সামনে উপস্থাপন করব। তিন চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করার জন্য মনে করো, এবং সেই ক্ষেত্রে আমি আর তোমাদেরকে এই সিস্টেমটা ডেভেলপ করে দেখাচ্ছি না, আমি মুছে ফেলছি। তিন চলক বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে যদি আসে, মনে করো সমীকরণটা হলো a1x b1y প্লাস c1z ইকুয়ালস টু d1। আরেকটা সমীকরণ হচ্ছে a2x b2y c2z d2। আরেকটা হলো a3x b3y c3z ইকুয়ালস টু d3। তাহলে এখানে আমাদের এই তিনটা সমীকরণ রয়েছে x এবং y z নিয়ে, এবং এটা হচ্ছে আমাদের সমীকরণ জোট। আমরা এই সমীকরণ জোটটাকে সমাধান করতে চাচ্ছি ক্রেমারের নিয়মের সাহায্যে। তাহলে আমাদের পুরনো কথাই আমরা কি করব, আমরা x y এবং z এর সহগ নিয়ে আমরা একটা নির্ণায়ক তৈরি করব। প্রথম ধাপ হচ্ছে x y এবং z, আমরা লিখে নিতে পারো x y ও z এর সহগ নিয়ে আমরা একটা নির্ণায়ক তৈরি করব এবং সেই নির্ণায়কটাকে আমরা ডেল্টা দিয়ে সূচিত করব x y z এর সহগ নিয়ে। তাহলে x y z এর সহগ নিয়ে x1 এর সহগ, x এর সহগ হচ্ছে a1 a2 a3, y এর সহগ হচ্ছে b1 b2 b3, z এর সহগ হচ্ছে c1 c2 c3। আমরা নির্ণায়কের বিস্তার শিখেছি, আমরা যদি এটাকে বিস্তার করে দিই তাহলে আমরা এখান থেকে ডেল্টা এর মান পাবো, এবং আমাদেরকে মনে রাখতে হবে এই ডেল্টা এর মান নট ইকুয়াল টু 0 হবে, তাহলে আমরা ক্রেমারের সূত্র প্রয়োগ করতে পারবো। ওকে, তাহলে আমরা ডেল্টা বের করলাম। দেন আমাদের কথা ছিল ডেল্টা এক্স বের করব। ডেল্টা এক্স যখন বের করব তখন আমাদের এক্স বাদ যাবে, ওয়াই এর সহগ, জেড এর সহগ, এবং এক্স এর জায়গায় চলে আসবে কনস্ট্যান্ট টার্মগুলো, ধ্রুবকগুলো কি কি আছে, d1 d2 d3। তার মানে প্রথম কলামের মধ্যে আসবে d1 d2 d3, আর ওয়াই এবং জেড যা ছিল তাই থাকবে। এটা আমি একটা মান বের করতে পারবো বিস্তার করলে পরে। এটা হচ্ছে আমার ডেল্টা এক্স। তারপর আমি কি করব, ডেল্টা ওয়াই বের করব, ডেল্টা এক্স বের করব। আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে, ধৈর্য ধরে নির্ণায়কের বিস্তার করতে হবে, বারবারই বিস্তার করতে হচ্ছে। দেন আমরা ডেল্টা এক্স করার পরে আমরা বের করব হলো ডেল্টা ওয়াই। যখন বের করতে যাব তখন আমার এই ওয়াইটা বাদ যাবে, ওয়াই এর জায়গায় চলে আসবে কনস্ট্যান্ট টার্মগুলো। তার মানে এক্স এর সহগগুলো আমার সব থাকবে। এক্স এর সহগগুলো হচ্ছে a1 a2 a3, ওয়াই এর সহগের জায়গায় আমার আসছে হলো d1 d2 d3, আর জেড এর সহগের জায়গায় আমার আসছে হলো c1 c2 c3। আবার বলছি, যখন আমরা y কে নিব y এর মধ্যে চলে আসবে ধ্রুবক পদ, আর x এবং y এর সহগ আমাদের ঠিক থাকবে। এখান থেকে আমরা ডেল্টা y কে বের করব। দেন আমরা বের করব ডেল্টা জেড যখন বের করব তখন জেড এর জায়গায় আসবে ধ্রুবক পদ, x এবং y এর সহগগুলো আমাদের যা ছিল তাই থাকবে। তার মানে হচ্ছে হলো a1 a2 a3, y যা ছিল তাই থাকবে b1 b2 b3, আর z এর জায়গায় আমার আসবে d1 d2 d3। তাহলে আমরা এখান থেকে চারটা নির্ণায়ককে আমাদের বের করতে হচ্ছে। চারটা নির্ণায়ক আমাদের বের করা একটু মানে বিরক্তিকর মনে হতে পারে যে বারবার একই কাজ করছি। আসলে এখানে নতুন কোনো শিখন ফল না,
কিন্তু ওই ক্রেমার নিয়মটা শেখাটাই হলো আমার মুখ্য উদ্দেশ্য। তাহলে ক্রেমার কি বলেছে, তাহলে এরপর যদি আমি ক্রেমারের সূত্র যদি এখন প্রয়োগ করতে চাই, তাহলে ক্রেমার বলেছে হলো যে দেন তুমি এক্স ইকুয়াল টু লিখতে পারবে ডেল্টা এক্স বাই ডেল্টা, ওয়াই ইকুয়াল টু লিখতে পারবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা, জেড ইকুয়াল টু লিখতে পারবে ডেল্টা জেড বাই ডেল্টা। এটাই হচ্ছে আমাদের ক্রেমারের সূত্র এক্স ওয়াই এবং জেড এর মান বের করার জন্য। এবং আমরা এখানে আবারও বলেছি যে যদি তোমার ডেল্টা এর মানটা 0 হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই পদ্ধতিতে এই সমীকরণ জোটটাকে সমাধান করতে পারবো না। শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা সূত্রটা বুঝতে পেরেছ। আমি 2 চলকের জন্য সূত্রটাকে তোমাদের সামনে উপস্থাপন করেছি, আর 3 চলকের জন্য সরাসরি লিখে দিয়েছি। 2 চলকের জন্য আমি এটাকে এস্টাবলিশ করে দেখিয়েছি কিভাবে ফর্মুলাটা এসছে, আর 3 চলকের জন্য আমি সরাসরি লিখে দিয়েছি, নিয়মটা একই। এখন আমরা একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটাকে আমি একটা উদ্দীপক দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি, যার সাথে ম্যাট্রিক্সের কিছুটা লিঙ্ক থাকবে। ম্যাট্রিক্স থেকে আমরা নির্ণয়কে কনভার্ট করে সেখান থেকে আমরা সমীকরণ জোটটাকে সমাধান করব। তো আমরা প্রবলেমের দিকে যাচ্ছি। আমি মুছে বলছি সব। একটা উদ্দীপক দেওয়া আছে, একটা দৃশ্যকল্প দেওয়া আছে মনে কি এভাবে। দৃশ্যকল্পটা হচ্ছে পি একটা ম্যাট্রিক্স, পি একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা হচ্ছে 2 1 1 2 1 1, দেন -2 0 3 -2 0 3, আর আরেকটা হচ্ছে হলো 2 3 1 2 3 1। এটা একটা ম্যাট্রিক্স 2 1 1 -2 0 3 2 3 1 2 1 1 -2 0 3 2 3 1। এটা একটা 3x3 ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সের মধ্যে 3টা সারি রয়েছে আর 3টা কলাম রয়েছে। তোমরা নিশ্চয়ই এর মধ্যে ম্যাট্রিক্সের বিস্তারিত পড়েছো, অনেক কিছু শিখেছো তোমরা ম্যাট্রিক্সের মধ্যে। আমরা জানি ম্যাট্রিক্সকে প্রকাশ করতে গেলে আমরা প্যারেন্থেসিস, ফার্স্ট ব্র্যাকেট অথবা আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করে থাকি, আর নির্ণায়কের জন্য আমাদের যেরকম দেখেছো তোমরা পরমান চিহ্ন ইউজ করতে হয়। এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যে ম্যাট্রিক্সটার সাইজ হচ্ছে 3x3। আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে কিউ, কিউ ম্যাট্রিক্সটা হচ্ছে হলো 2 1 0 2 1 0। এটা আরেকটা ম্যাট্রিক্স 2 1 0। আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এক্স, এক্স ওয়াই জেড। এটা উদ্দীপক পি কিউ এক্স, 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে। পি কিউ এক্স 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটার সাইজ হচ্ছে 3x3, এটা হচ্ছে 3x1, এটাও 3x1। প্রশ্নটা হচ্ছে px ইকুয়াল টু কিউ হলে নির্ণায়কের সাহায্যে এক্স ওয়াই ও জেড এর মান নির্ণয় করো। এখানে আমরা নির্ণায়ক শব্দটা ইউজ করেছি। আসলে নির্ণায়কের সাহায্যে বলা মানে হচ্ছে আমাদের ক্রেমার্স রুল প্রয়োগ করা। 2টা কথাই হতে পারে, যে ক্রেমারের নিয়মে সমাধান করো অথবা নির্ণায়কের সাহায্যে সমাধান করো। কোশ্চেনটা যে কোনো ভাবে আসতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল প্রবলেমটা, এটাকে আমাদের সমাধান করতে হবে, সমাধান করে এক্স ওয়াই জেড বের করতে হবে। তোমাদের কাছে মনে হতে পারে যে এটা কেমন কথা, এখান থেকে কোথায় সমীকরণ পাবো, কোথায় কি পাবো। হ্যাঁ, আমরা ম্যাট্রিক্সকে সমীকরণ আকারে প্রকাশ করব। যে 3টা ম্যাট্রিক্স রয়েছে, এই যে সমীকরণটা দেওয়া ছিল যে px ইকুয়ালস টু কিউ, দিস ইজ ইকুয়েশন, দিস ইজ অ্যান ইকুয়েশন, ইট ইজ ম্যাট্রিক্স ইকুয়েশন। এই ম্যাট্রিক্স ইকুয়েশনটা থেকে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেটা বা সমীকরণ জোট যেটা রয়েছে, সেই সমীকরণ জোটটাকে আমরা পেয়ে যাব। তাহলে কিভাবে আমরা পেতে পারি দেখো, সলিউশনটা যদি আমরা বের করতে চাই, সমাধানটা যদি আমরা করতে চাই, তাহলে এটার সমাধানটা হচ্ছে হলো px ইকুয়ালস টু কিউ। এখানে p হচ্ছে একটা ম্যাট্রিক্স 2 -2 2 1 1 0 3 1 3 1। আমাদেরকে একটু ধৈর্য ধরে করতে হবে, একটু লেন্দি মনে হতে পারে, কারণ অনেকগুলো নির্ণায়ক আমাদেরকে এখানে বিস্তার করতে হবে, কোশ্চেনটা একটু বড় হবে।
px, p হলো 2 - 2 2 1 0 3 1 3 1। একটু কেয়ারফুল থাকতে হবে, ম্যাট্রিক্সটা যখন আমরা তুলবো তখন যাতে কোনোভাবেই আমরা ভুল কোনো এন্ট্রি না তুলে ফেলি। যদি কোনো ভুল এন্ট্রি তুলে ফেলি তাহলে আমাদের রেজাল্ট কিন্তু পুরোটাই ভুল হবে, আর সবার শেষে যদি ভুলটা ধরা পড়ে তাহলে কিন্তু আমাদের আবার প্রথম থেকে শুরু করতে হবে। আচ্ছা, p ইন্টু এক্স, এক্স হচ্ছে হলো এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কিউ, কিউ হচ্ছে একটা ধ্রুবক ম্যাট্রিক্স 2 1 0। এখন প্রশ্ন হলো, আমরা কি এই দুইটা ম্যাট্রিক্স আসলে গুণ করতে পারবো? কি মনে হয় তোমাদের কাছে? তোমরা ম্যাট্রিক্সের গুণ শিখেছো, কখন দুইটা ম্যাট্রিক্সের গুণ করা যায়? এই ম্যাট্রিক্সটার যে প্রথম যে ম্যাট্রিক্সটাকে আমি দিয়েছি, এই ম্যাট্রিক্সটার সাইজ হচ্ছে 3/3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার সাইজ হচ্ছে 1 2 3, তিনটা সারি একটা কলাম, তার মানে 3/1। তাহলে আমরা যেই ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা যদি আমরা মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে তার সাইজ হওয়ার কথা 3/1, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হলে পরে ম্যাট্রিক্সকে গুণ করা যায়। এটা তোমরা শিখেছো আগেই। তাহলে আমরা এটাকে গুণ করতে পারবো, মাল্টিপ্লিকেশন ইজ পসিবল। তাহলে এখানে কি হচ্ছে অবস্থাটা দেখো, আমরা একটু গুণ করে ফেলি। গুণ যদি আমরা করতে চাই, 2 ইন্টু এক্স, প্রথম সারির প্রথম কলাম, আমি আর গুণ শিখাচ্ছি না, তোমরা গুণ শিখে ফেলেছ। 2x প্লাস ওয়াই প্লাস জেড, ফার্স্ট রো ফার্স্ট কলাম, প্রথম সারি প্রথম কলাম। 2x প্লাস ওয়াই প্লাস জেড, এটা হবে -2x প্লাস 0y প্লাস 3z, -2x প্লাস ওয়াই প্লাস 3z, দেন 2x 3y, 2x প্লাস 3y প্লাস জেড। এটা ম্যাট্রিক্স, দুটা ম্যাট্রিক্স গুণ করে কিন্তু আমি একটা ম্যাট্রিক্স পেয়েছি, আমি ম্যাট্রিক্স লিখছি। ইকুয়ালস টু হচ্ছে 2 1 0, 2 1 2 1 0। একটু আমাদের রিপিটিশন হচ্ছে ম্যাট্রিক্সের সাথে, কারণ এখানে দুইটা ম্যাট্রিক্স সমান হয়েছে। তোমাদের নিশ্চয়ই ধারণা আছে যে দুটো ম্যাট্রিক্সকে আমরা কখন সমান বলি, নিশ্চয়ই বলতে পারো তোমরা। প্রথম শর্ত হলো দুটো ম্যাট্রিক্সের কিন্তু সাইজ সমান হতে হবে, দেন আমাদেরকে মিলতে হবে, এন্ট্রি টু এন্ট্রি, পয়েন্টে পয়েন্টে মিলতে হবে। অর্থাৎ এই 1 নম্বর সারির 1 নম্বর কলাম, এখানেও 1 নম্বর সারির 1 নম্বর কলামের সাথে যদি সমান হয়, দ্বিতীয়টা যদি সেমভাবে সমান হয়, তৃতীয়টা যদি সমান হয়, তখন আমরা বলি যে এই ম্যাট্রিক্স দুটো পরস্পর সমান। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা বিধি। এই বিধিটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা এখানে দেখো, আমরা কিন্তু দুটো কাজ করে ফেলেছি ম্যাট্রিক্সের। একটা ম্যাট্রিক্সের গুণ করেছি, একটা শিগনফল আমাদের এখানে রয়েছে, আর একটা শিগনফল রয়েছে হলো আমরা কিন্তু ম্যাট্রিক্সের সমতা বিধি প্রয়োগ করবো এখানে। তাহলে ম্যাট্রিক্সের সমতা বিধি যদি আমরা এখানে প্রয়োগ করতে চাই, আমার উপরে এগুলো লাগবে না, আমি এগুলি সব মুছে ফেলি, আমি সব মুছে ফেলি। এখান থেকে আমি যদি সমতা বিধি প্রয়োগ করি ম্যাট্রিক্সের, তাহলে সেই ম্যাট্রিক্সের সমতা বিধি প্রয়োগ করলে আমি পাচ্ছি হলো 2x, সমতা বিধি প্রয়োগ করলে আমি পাচ্ছি হলো 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2, দেন -2x প্লাস 0y প্লাস 3z ইকুয়ালস টু 1, 2x প্লাস এটা আমাদের 3y ছিল, 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়াল টু আমাদের ছিল হলো 0। তাহলে দেখো আমরা কিন্তু এখন একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পেয়ে গেলাম। 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2, -2x প্লাস 3z ইকুয়ালস টু 1, আর 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়ালস টু 0। আমরা কিন্তু একটা এখান থেকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এই পুরো সিস্টেমটাকে আমি বলেছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অথবা সমীকরণ জোট। আমরা এই সমীকরণ জোটটা সমাধান করতে চাচ্ছি। তাহলে পরীক্ষার হলে কোশ্চেনটা সরাসরি এভাবেও দিতে পারে, এভাবে দিলে তো অনেক সহজ হয়ে যাবে। আর যদি এভাবে না দেয়া থাকে, আমি যেভাবে উদ্দীপক দেখালাম তোমাদেরকে, তাহলে এই স্টেপিংগুলো আমাদেরকে কিন্তু করে আসতে হবে। এই প্রত্যেকটা স্টেপিংয়ের জন্য কিন্তু মার্কিং থাকবে। আমাদের ম্যাট্রিক্সে গুণ করতে হবে, ম্যাট্রিক্সের সমতাবিধি প্রয়োগ করতে হবে। তারপরে আমরা আসছি হলো আজকের লেসন যেখান থেকে আমরা শুরু করেছিলাম, এই জায়গা থেকে আমরা শুরু করেছিলাম। তাহলে এখানে আমাদের তারপরে কথাটা কি ছিল, আমরা এই সমীকরণ জোটকে সমাধান করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে তোমরা লিখে নিতে পারো। আমরা এখানে
ডেল্টা বের করব, অর্থাৎ এক্স ওয়াই এবং জেডের সহগ নিয়ে আমরা একটা ডিটারমিনেন্ট তৈরি করব। এক্স ওয়াই এবং জেডের সহগ নিয়ে আমরা একটা নির্ণায়ক তৈরি করব। সেই নির্ণায়কটাকে যদি আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি, তোমরা লিখে নিতে পারো, আবার বলছি, এক্স ওয়াই ও জেডের সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। তাহলে সেটা কি হবে? এক্স এর সহগ যদি আমি নিচ্ছি 2 -2 2, ওয়াই এর সহগ 1 0 3, জেডের সহগ 1 3 1। এটা একটা নির্ণায়ক। এই নির্ণায়কটার মান আমাদেরকে বের করতে হবে, এটা আমাদেরকে বিস্তার করতে হবে। তো আমরা বিস্তার করে দেখাচ্ছি কত হচ্ছে। আমরা যখন 2 দিয়ে বিস্তার করব, যখন 2 দিয়ে বিস্তার করতে যাব, আনুষঙ্গিক সারি এবং আনুষঙ্গিক কলাম বাদ যাবে, তাহলে 0 মাইনাস, দেখি এখান থেকে কত আসে এটার রেজাল্টটা। এই ডেল্টা এর মানটা আমরা একটু দেখে নেই, কারণ আমাদের প্রত্যেকটাই বের করতে হবে, একটু সাবধানে করতে হবে। এটা হচ্ছে হলো 2 × -9, তার মানে -18, -2 -6 -8 -1 +8 -6, তার মানে 18 আর 6 24, 24 থেকে 8 গেলে হচ্ছে কত হচ্ছে? 16 নাকি? আমাদের এটার মান হচ্ছে হলো -16 ইকুয়াল টু -16, ঠিক আছে? -16 -16, তার মানে ডিটারমিনেন্টটা আমাদের কিন্তু এখানে নট ইকুয়াল টু 0, অর্থাৎ ডিটারমিনেন্টের মানটা কিন্তু আমরা এখানে -16 পেয়েছি। তার মানে আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো যে আমি এখানে ক্রেমারের সূত্র প্রয়োগ করতে পারবো। পরীক্ষা কোশ্চেন এভাবে থাকতে পারে যে এখানে ক্রেমারের রুল প্রয়োগযোগ্য কিনা, বা এটাকে আমরা এখানে ক্রেমারের সূত্রটাকে প্রয়োগ করতে পারবো কি না। এরপরে আমরা যাব হলো ডেল্টা এক্স। ডেল্টা এক্স যখন বের করতে চেয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে এক্স আমার বাদ যাবে, এক্স এর জায়গায় চলে আসবে আমার ধ্রুবক পদ 210, আর 103 131 এই নির্ণায়কটাকে আমার বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে হলো 2 0 -9, 2 দিয়ে আমি যখন বিস্তার করছি, 2 0 -9 -1 -1 -0 দেন প্লাস 1 দিয়ে যখন বিস্তার করব, তখন হবে 3 -0 দ্যাট মিন্স -18 -1 +3, 19 আর 3, 19 আর 3 হলো, 19 থেকে 3 গেলে হচ্ছে -16, ইট ইজ অলসো -16। ডেল্টা এক্স এর মানটা হচ্ছে আমাদের -16। আমি একটু লিখে রাখি, আমি অথবা আমরা ডান পাশে যাই, আমরা এখানে ডেল্টা বের করেছি, ডেল্টা এক্স বের করেছি, আমরা এদিকে চলে আসি ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াইতে যখন যাব, তখন আমার এক্স থাকবে, এক্স এর সহগ থাকবে 2 -2 2, আর ওয়াই এর জায়গায় আমার চলে আসবে হলো ধ্রুবক পদ, দ্যাট মিন্স 210, আর জেড এর জায়গায় আসবে হলো আমার 131। আবার দেখছি আমরা 2 -2 2 103, সরি 210 আর 131। এটাকেও আমাদেরকে বিস্তার করে এখান থেকে ডেল্টা ওয়াই এর মানটা বের করতে হবে। সেটা হচ্ছে হলো 2 × 1 - 0 2 × 1 - 0 -2 -2 -6, 2 দিয়ে যখন বিস্তার করব, -2 -6 প্লাস 1 দিয়ে যখন বিস্তার করতে যাব, তখন হবে 0 -2, তার মানে 2 মাইনাস 6 আর 8, 8 দুগুণে 16 প্লাস 16 -2, দ্যাট মিন্স 16। ডেল্টা ওয়াইটা হচ্ছে আমার হলো
16, ডেল্টা ওয়াইটা আমার হচ্ছে হলো 16। আরেকটা নির্ণায়ক আমাকে বের করতে হবে। আমি আগেও বলেছি যে আমাদেরকে প্রত্যেকটা নির্ণায়কের মানই বের করতে হবে। ডেল্টা জেড, ডেল্টা জেড যখন বের করবো তখন কীভাবে বের করবো? তখন এক্স ওয়াই ঠিক থাকবে, অর্থাৎ এক্স ওয়াই এর সহগ যা ছিল তাই থাকবে, আর জেড এর সহগের জায়গায় চলে আসবে ধ্রুবক পদগুলো। তাহলে এক্স এর সহগ ছিল 2 - 2 2 1 0 3, আর এখানে আসছে হলো 2 1 0। এটা হচ্ছে ডেল্টা জেড। তো ডেল্টা জেড যদি আমি বের করতে চাই তাহলে এখানে আমার আসছে হলো 2 × 0 - 3, দেন -1 -1 কে যখন আমি নিচ্ছি তাহলে 0 - 2 0 - 2 প্লাস 2 কে যখন নিচ্ছি তখন হচ্ছে -6 - 0, তার মানে -6 প্লাস 2 -12, -6 প্লাস 12, 12 আর 6 18, 2 গেলে -16, -16। তার মানে ডেল্টা জেডকে আমরা পাচ্ছি হলো এখানে -16। শিক্ষার্থীরা আমি আবার বলছি, নিয়মটা বেশ সহজ, একটা ম্যাথ করলে আমরা কিন্তু এই প্রবলেমটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমাদের কেয়ারফুল হতে হবে হলো এই যে ম্যাট্রিক্স এবং এই নির্ণায়কগুলোকে আমরা যখন বিস্তার করব, বিস্তার করতে গিয়ে আমাদের যথাযথ চিহ্ন বিবেচনা রাখতে হবে, এবং কোনো একটা ভুক্তি যাতে ভুলে 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 1 না হয়ে যায়, তাহলে কিন্তু আমার পুরো প্রবলেমটা কিন্তু আমার একেবারে শেষ হয়ে যাবে। তাহলে আমি এইটুকু করে ফেললাম। এখন ক্রেমারের সূত্র অনুসারে বা ক্রেমারের নিয়ম অনুসারে বা নির্ণায়কের সাহায্যে আমরা লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা এখান থেকে বলেছিলাম যে x ইকুয়াল টু ছিল ডেল্টা এক্স বাই ডেল্টা, ওয়াই ইকুয়াল টু ছিল ডেল্টা ওয়াই বাই ডেল্টা, জেড ইকুয়াল টু ছিল ডেল্টা ওয়াই বাই ডেল্টা। আমরা ডেল্টা দিয়েও লিখি, কোনো বইতে ডি দিয়েও প্রকাশ করা হয়, হ্যাঁ, ডিটারমিনেন্টের জন্য ডি ইউজ করা হয়, যেটাই আমরা ইউজ করি। তাহলে ডেল্টা এক্স আমার ছিল হলো -16, আর ডেল্টা হচ্ছে হলো ডেল্টাও আমাদের ছিল -16, ডেল্টার মানটাও আমার ছিল -16, এটা ডেল্টা এর মান ছিল, আর এটা হলো ডেল্টা এক্স। দ্যাট মিনস -1 -1 1, ওয়াইটা হলো ডেল্টা ওয়াই হচ্ছে হলো 16, আর ডেল্টা আমার ছিল -16, তার মানে -1, আর জেডটা হবে হলো ডেল্টা জেড, সরি এটা ডেল্টা জেড হবে, সরি, জেড ইকুয়াল টু ডেল্টা জেড বাই ডেল্টা। তো ডেল্টা জেডটা হচ্ছে আমার -16, আর ডেল্টা ছিল -16, তার মানে এটা হচ্ছে হলো 1। তাহলে আমার সমাধানটা কীরকম হচ্ছে? সমাধানটা হচ্ছে হলো আমার, সুতরাং আমি এইভাবেও লিখতে পারি, সমাধান এইভাবেও লিখতে পারি, এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 -1 1, এভাবেও আমি লিখতে পারি, অথবা এক্স ইকুয়ালস টু 1, ওয়াই ইকুয়াল টু -1, জেড ইকুয়ালস টু 1, আমরা এইভাবেও এটাকে উপস্থাপন করতে পারি। শিক্ষার্থীরা, এই হলো ক্রেমারের সূত্র। এখন প্রশ্ন হতে পারে আমরা এই ক্রেমারের সূত্রে কেন যাচ্ছি? আসলে আমরা অনেকগুলো সিস্টেম শিখছি, যেটা আমাদের কাছে যখন যেটা প্রয়োগযোগ্য সেটা আমাদেরকে করতে হবে। এই ক্রেমারের সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে আমি আবারও বলছি যে আমাদেরকে ডেল্টা এর মান কখনো 0 করা যাবে না। যদি ডেল্টা এর মান 0 হয়েই যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণ জোটের সমাধান এই পদ্ধতিতে করতে পারবো না। এখন আমরা যাচ্ছি হলো এখানে মনে হয় না কারো আর কোনো সমস্যা রয়েছে, এটা খুব সহজেই বের করার কথা, খুব সহজেই পারার কথা। আমরা তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি, এটা একটু তোমরা বাসায় করবে, দেন আমরা অন্য জিনিসে যাচ্ছি। এখানে প্রবলেমটা হচ্ছে এরকম, দেখো প্রবলেমটা হচ্ছে এ ইকুয়ালস টু, এটা একটা ম্যাট্রিক্স, এখানে হচ্ছে 1 2 -1
1 2 মাইনাস 1, আরেকটা হচ্ছে হলো 2 মাইনাস 1 3, আরেকটা হচ্ছে হলো 3 2 3 3 2 3। এটা একটা ম্যাট্রিক্স, এটাও একটা 3/3 ম্যাট্রিক্স। 1 2 মাইনাস 1 2 মাইনাস 1 3 3 2 3। আর এক্স ইকুয়াল টু আমরা বলেছি এক্স ওয়াই জেড, এটা একটা আমরা এটাকে বলি, এটা হলো একটা কলাম ভেক্টর। আমরা জানি ম্যাট্রিক্সকে আমরা ভেক্টর হিসেবেও আমরা উপস্থাপন করতে পারি। এটা হচ্ছে একটা কলাম ভেক্টর, এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এক্স ইকুয়াল টু এক্স, এটা একটা আননোন ভ্যারিয়েবল সব এক্স ওয়াই জেড। আর বি ইকুয়াল টু হচ্ছে 9 মাইনাস 2 9 মাইনাস 2 9। এখানে আমার কোশ্চেনটা হলো এ এক্স ইকুয়াল টু বি হলে, ক্রেমারের নিয়মে, এখানে উল্লেখ করে দিলাম আমি, ক্রেমারের নিয়মে প্রাপ্ত, সমীকরণ জোট সমাধান করো। অর্থাৎ এই সমীকরণগুলোকে আমি ক্রেমারের নিয়মে আমি এটাকে সমাধান করব, এবং এটা তোমাদের জন্য হচ্ছে বাড়ির কাজ, তোমরা এটা নিশ্চয়ই করতে পারবে। এটা খুব সহজ একটা ম্যাথ, করে ফেলতে পারবে, একটু প্র্যাকটিস করবে। এই দুটো ম্যাথ করলে হবে, একটা আমি করে দিলাম বোর্ডে, আর একটা যদি বাসায় করো তাহলে আমাদের ক্রেমারের নিয়মটা আমাদের কাছে পরিপূর্ণভাবে শেখা হয়ে যাবে। তো এখন আমরা আবার একটু নির্ণায়কের মধ্যে ব্যাক করছি। নির্ণায়কের আমরা কিছু প্রবলেম করব বলেছিলাম তোমাদের জন্য, আমি নির্ণায়কের একটা প্রবলেম তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, লিখে ফেলেছি সবাই? ওকে, নির্ণায়কের প্রবলেমটা হচ্ছে এরকম, এ বি ax plus by, b c bx plus cy, then ax plus by bx plus cy 0। এটা একটা নির্ণায়ক। এটাকে আমাদের প্রমাণ করতে হবে, এটা ইকুয়ালস টু ax স্কোয়ার 2bxy প্লাস cy স্কোয়ার, ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি। এটা প্রমাণ করতে হবে। একটু জটিল মনে হতে পারে, দেখি একটা বিদ্যুৎ ধরনের নির্ণায়ক মনে হচ্ছে। এ বি ax প্লাস by, bc bx প্লাস cy, ax প্লাস by bx প্লাস cy 0, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে x স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার ইকুয়াল ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি। আমি যখন নির্ণায়কের বিস্তার দেখিয়েছিলাম তোমাদেরকে, আগের ক্লাসেও বলেছি, নির্ণায়কের প্রবলেমগুলো আমরা যখন সলভ করতে যাই, ওটা প্রমাণ করতে হবে, তখন আমাদেরকে ডান দিকের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমাকে কি প্রমাণ করতে বলেছে। সেইভাবে আমাকে মাইন্ড সেট আপ করতে হবে। সারি থেকে সারি বা রো থেকে রোতে যে বাটনগুলো রয়েছে সেইগুলোকে আমাদের সেভাবেই তোমার অপারেশনগুলো করতে হবে। তাহলে আমি যদি এই লেফট হ্যান্ড সাইডকে নিয়ে চিন্তা করি, লেফট হ্যান্ড সাইডকে নিয়ে যদি আমি চিন্তা করতে চাই এই নির্ণায়কের, তাহলে এ বি এ এক্স প্লাস বিওয়াই বি সি বি এক্স প্লাস সিওয়াই এ এক্স প্লাস বিওয়াই বি এক্স প্লাস সিওয়াই 0। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমি ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার এটাকে আমার আনতে হবে। আমরা নির্ণায়কের ধর্ম পড়িয়েছিলাম তোমাদের। ax আমি কিভাবে পেতে পারি দেখো, আমি যদি এইটাকে a কে যদি আমি x দিয়ে গুণ করি তাহলে আমি ax পেতে পারি। y কিভাবে by কিভাবে পেতে পারি, যদি আমি y কে এই b কে y দিয়ে গুণ করি তাহলে আমি by পেতে পারি। অর্থাৎ আমি এরকম একটা কাজ করতে চাচ্ছি, দেখো c1x এটাকে আমি x দিয়ে গুণ করা মানে কি, আমি পুরো 1 নম্বর কলামটাকে আমি x দিয়ে গুণ করতে চাচ্ছি।
এর সাথে, কারণ ax আমার আনতে হবে, ax, আর এখানে x দিয়ে গুণ করলে ax স্কয়ার হয়ে যাবে, 2 নাম্বার কলামটাকে আমি y দিয়ে গুণ করতে যাচ্ছি, c2y, c1x প্লাস c2y। যে ফলাফলটা পাবো সেই ফলাফলটাকে আমি এই c3 থেকে বিয়োগ করতে চাই, এবং এই বিয়োগফল যেটা হবে সেই বিয়োগফলটাকে আমি নতুন নির্ণায়কের 3 নাম্বার কলামে লিখতে চাই। দেখো একটু হিসাব করে নিতে হবে, একটু জটিল মনে হবে, একবার দুবার করলে ঠিক হয়ে যাবে। ax প্লাস by কি হবে অবস্থাটা দেখো তো, আমি একটু রাফে দেখাচ্ছি। আমি যদি এইটাকে a দ্বারা গুণ করি, তাহলে এখানে হবে ax, এখানে হবে by, আর ax প্লাস by যদি আমি বিয়োগ করে দেই তাহলে আমার 0 চলে আসবে। আমার পরিবর্তনটা হবে হলো আমার 3 নাম্বার কলামের মধ্যে, অর্থাৎ এই কলামটা শুধু আমার পরিবর্তন হবে। এটা হচ্ছে আমার কলাম, 3 নাম্বার কলাম c3, আর c3 প্রাইম হচ্ছে নতুন নির্ণায়কের জন্য আমার 3 নাম্বার কলাম। তাহলে আমি যদি এইটা থেকে এইটাকে বিয়োগ করি, তার মানে আমার 1 নাম্বার এবং 2 নাম্বার কলাম যা ছিল তাই থাকবে। অর্থাৎ 1 নাম্বার কলাম ছিল a b ax প্লাস by, b c bx প্লাস cy। আমি এই লেখাটাকে আর একটু দূরে সরিয়ে লিখি, কারণ আমার একটু জায়গা লাগবে। c3 প্রাইম ইকুয়াল টু c3 মাইনাস c1x প্লাস c2y। আমি এই কাজটা করতে চাই, c3 প্রাইম ইকুয়ালস টু c3 মাইনাস c1x প্লাস c2y। তাহলে কি হচ্ছে দেখো, এইটাকে যদি আমি x দিয়ে গুণ করি তাহলে ax, এটাকে y দিয়ে গুণ করলে by, তাহলে ax প্লাস by ইকুয়াল টু 0, ax প্লাস by মাইনাস ax প্লাস by থেকে বিয়োগ করলে হচ্ছে এখানে 0। এটার ক্ষেত্রে x দিয়ে গুণ করলে হবে bx, এটাকে y দিয়ে গুণ করলে হবে cy, bx প্লাস cy 0। এখানে আসো, এটাকে যদি আমি x দিয়ে গুণ করি তাহলে আমার হচ্ছে হলো ax স্কয়ার প্লাস bxy। এটাকে যদি আমি y দিয়ে গুণ করি তাহলে আমার হচ্ছে হলো bxy প্লাস cy স্কয়ার। তাহলে যোগ করলে আমার কি হচ্ছে, x স্কয়ার 2bxy প্লাস cy স্কয়ার, এবং সেটাকে বিয়োগ করবো কোত্থেকে, c3 থেকে, তার মানে 0 থেকে। তো 0 থেকে বিয়োগ করা মানে হচ্ছে এখানে একটা মাইনাস চলে আসবে, তাহলে এরকম একটা আকার চলে আসবে। তার মানে মাইনাস ax স্কয়ার 2bxy প্লাস cy স্কয়ার। এখন প্রশ্ন হলো এটা আমরা করতে পারি কি না? হ্যাঁ, আমরা পারি, কারণ নির্ণায়কের যে ধর্মগুলো আমি দেখিয়েছিলাম, যে কোনো সারি অথবা কোনো কলামকে যদি অন্য কোনো রাশি দিয়ে গুণ করে বা ভাগ করে দ্বিতীয় কোনো সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করা হয়, তাহলে সেই নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এটা করতে পারি। তাহলে আমরা এটা যদি করি, এবং আমরা বলেছিলাম যে নির্ণায়কের যদি কোনো সারি অথবা কলামের 3/3 নির্ণায়ক হয়, 2টা উপাদানের মান যদি 0 হয়, তাহলে অশূন্য যে উপাদানটা রয়েছে, তৃতীয় উপাদানটা, সেটা দিয়ে আমি সরাসরি বিস্তার করে দিব। তাহলে আমি নির্ণায়কের ভ্যালুটা বা যেটা আমার প্রমাণ করতে বলছে সেটা আমি পেয়ে যাব। তাহলে আমি এখান থেকে এটা দিয়ে বিস্তার করব, x স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার, এটা দিয়ে বিস্তার করব। এটা দিয়ে যদি বিস্তার করতে চাই তাহলে আনুষঙ্গিক আমার এই আনুষঙ্গিক এই কলামটা বাদ যাবে, আর আনুষঙ্গিক এই সারিটা বাদ যাবে। আমি কাকে দিয়ে বিস্তার করতে চাচ্ছি, সরি এটা না, এটা বাদ যাবে না, বাদ যাবে হলো 3 নাম্বারটা, আনুষঙ্গিক সারি এবং কলাম বলেছি যেহেতু, এটা বাদ যাবে, আর এই যে এটা বাদ যাবে, এই দুটো বাদ যাবে। তাহলে আমার কি থাকছে, থাকবেটা কি আমার থাকছে হলো, আমি এটা মুছে ফেলি, আমার থাকছে হলো এটা দিয়ে বিস্তার করবো। তাহলে চিহ্নটা কি হবে এর জন্য, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, যেদিক থেকে আমি আসি, অথবা এখানে 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম -1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 3, তার মানে প্লাস, তার মানে এটা আমার আছে হলো মাইনাস ax স্কয়ার প্লাস 2bxy cy স্কয়ার, এটা দিয়ে বিস্তার করেছি। কোন নির্ণায়কটা থাকবে তাহলে, a b b c, a b b c, এটা হবে নির্ণায়কটা a b b c। এখন আমি এটা মুছে ফেলি, এটা আমি মুছে ফেলি, ওটা থাকুক, ওটা আমার প্রমাণ ছিল, এটা তো আমার প্রমাণই করার কথা ছিল ডান পাশে।
ইকুয়াল টু মাইনাস এ এক্স স্কোয়ার 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার, আর এখানতে হবে এসি মাইনাস বি স্কোয়ার। প্রমাণটা পরীক্ষা হলে এভাবেও থাকতে পারে, মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার, এইভাবেও কিন্তু আমাদের প্রমাণটা থাকতে পারে। এখন যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নেই, মাইনাস কমন নিয়ে যদি বাইরে নিয়ে আসি, তাহলে আমার হচ্ছে হলো এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এসি। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি, যেটা আমাদের বোর্ডে লেখা ছিল, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তাহলে আপাত দৃষ্টিতে প্রবলেমটা দেখে আমাদের কাছে অনেক জটিল মনে হয়েছিল, কিন্তু আমরা যদি অপারেশনটা ঠিকমতো করতে পারি, অর্থাৎ সারি থেকে সারি, কলাম থেকে কলামের যে অপারেশনটা আমরা করবো, সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের জন্য আর জটিল হবে না। আমি আগেও বলছি যে নির্ণায়ক আসলে একটু বিরক্তিকর মনে হতে পারে, সত্য কথা যেটা, কিন্তু এটা করে করে অভ্যস্ত হতে হবে। আর এর জন্য কোনো শর্টকাট পদ্ধতি নেই। হ্যাঁ, এক এক নির্ণায়কের জন্য আমরা দেখা যায় কখনো আমরা 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি বিয়োগ করি, কখনো 3 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করি। সেটা আমরা কীভাবে নির্ধারণ করব, সেটা আমাকে যা প্রমাণ করতে বলেছে তার উপর ডিপেন্ড করে আমি সেভাবে কাজটা করব। তো শিক্ষার্থীরা, আমরা আজকে যেটা তোমাদেরকে, আমাদের আজকে মূল আলোচ্য যেটা ছিল, সেটা ছিল ক্রেমার্স রুল। আমার মনে হয় আমি তোমাদেরকে ক্রেমার্স রুলটা বুঝাতে পেরেছি এবং তোমরাও বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তোমরা ইনবক্স করবে, আমি তোমাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো জিনিস নিয়ে, নির্ণায়কেরই অন্য কোনো টপিক নিয়ে আমরা আবার হাজির হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।